নমস্কার, আমি চন্দক। আরজি করের এই পিজিটি ডাক্তার মেয়েটি কি বিচার পাবে আমাদের সমাজে? আমাদের সরকার, আমাদের রাষ্ট্র কি তাকে বিচার দিতে পারবে? আমার ধারণা এই মেয়েটি বিচার পাবে না। তার কারণ হচ্ছে, ঠিক একই দিনে 9ই অগস্ট যখন এই ঘটনা ঘটছে, যে একজন মেডিকেল ছাত্রী তিনি 36 ঘন্টা ডিউটি করবার পরে যখন সেমিনার রুমেতে তিনি একটু বিশ্রাম করতে গেছেন, তাকে ঘুমের মধ্যে তাকে খুন করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে। তার বডিতে এতগুলি আঘাতের চিহ্ন আছে, কিন্তু এর পরেও আমার ধারণা যে সরকার, রাষ্ট্র এর বিচার দিতে পারবে না। কেন কেন এই কথা বলছি? তার কারণটা হচ্ছে যে ঠিক এক বছর আগে 2023 সালের 9ই অগস্ট যাদবপুরের একটা ছাত্র, নদিয়া থেকে সে পড়তে এসেছিল বাংলা সাহিত্যে, তার ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে। নৃশংসভাবে তাকে র্যাগিং করা হয় এবং তারপরে তার মৃত্যু হয় এবং তার দেহে নানান ধরনের চিহ্ন পাওয়া গেছে। তার দেহকে, সে বেঁচেও যেতে পারত, কিন্তু 1 ঘন্টা ধরে তার দেহ আটকে রাখা হয়, ট্যাক্সি আটকানো হয়, সেখানে জিবি চলে এবং এই যে তারপরে যখন তাকে কেপিসিতে ভর্তি করা হয়, তারপরে আর তার প্রাণ ফিরে আসে না। 1 বছর আগে এই একইভাবে কলকাতা গর্জে উঠেছিল যে র্যাগিংয়ের শাস্তি চাই, যারা দোষী তাদের শাস্তি চাই। তারা বিচার এখনও পর্যন্ত, তার পরিবার এখনও পর্যন্ত বিচার পায়নি। যাদবপুরের তদন্ত কমিটি তারা ক্যাটাগরিক্যালি দোষীদেরকে শনাক্ত করেছে, কিন্তু তাদের হয়তো কানেকশন রয়েছে, এইটার কারণে তাদের শাস্তি দেওয়া যাচ্ছে না। তারা 1 বছর ধরে যাদবপুর ক্যাম্পাসেতে ঘুরে বেড়াচ্ছে। আমাদের চোখ সরে গেছে আরজি করের দিকে, আরজি করের মেয়েটির দিকে। আমি আবারও বলছি যে আরজি করের মেয়েটি কেন সুবিচার পাবে না। আপনারা পুরো যদি এই ভিডিও দেখেন, এই ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করেন, আমি অত্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানাবো যদি এই কাজটি আপনারা করেন এবং আপনারা যদি সচেতন হন, সচেতনভাবে নজর রাখেন যে কি হচ্ছে আরজি করের উপরে। আমি এই ভিডিওতে বলবার চেষ্টা করব যে কেন আরজি করের মেয়েটি সুবিচার পাবে না। সেইটা আপনারা যদি সকলের মধ্যে ছড়িয়ে দেন, তাহলে হয়তো একটা আশা রয়েছে যে এই বিচার মেয়েটি হয়তো পেতে পারে। যেরকমভাবেই যদি যাদবপুরের এই ছাত্রটির জন্য আপনারা আবার আওয়াজ তোলেন, তাহলে যাদবপুরের যারা দোষী তারা শাস্তি পাবে, যাদবপুরের ছাত্রটি বিচার পাবে। সে আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তার পরিবার যে বিচার চেয়ে 1 বছর ধরে যে লড়াই চালাচ্ছে, সেই বিচার তার পরিবার পাবে। আরজি করের ডাক্তার ছাত্রীটি কেন বিচার পাবে না বলছিলাম, তার কারণটা হচ্ছে যে দেখুন, প্যাটার্নটা খুব সিমিলার। প্যাটার্নটা হচ্ছে যে এই ঘটনা ঘটবার পরে তড়িঘড়ি আরজি কর থেকে বেশ কিছু এরকম কথা উঠে আসে যে এইটি অস্বাভাবিক মৃত্যু। এই একই কথা যাদবপুরে যখন ঘটনাটি ঘটেছিল তখনও এই কথাটি উঠে এসেছিল যে অস্বাভাবিক মৃত্যু। আসলে এইটা বলবার চেষ্টা করা হচ্ছে যে যাদবপুরের যে ছাত্রটি ছিল তার মানসিক অবস্থা ঠিক ছিল না, আরজি করের যে ডাক্তার ছাত্রীটি তার মানসিক অবস্থা ঠিক ছিল না। তারা আসলে সাইকোলজিক্যাল পেশেন্ট, তারা সেই জন্য আত্মহত্যা করেছে। প্রথমেই তদন্তের আগেই আত্মহত্যার তত্ত্বকে ছড়িয়ে দেওয়া হয়েছে। কে বা কারা যাদবপুরের সময় আত্মহত্যার তত্ত্বকে ছড়িয়ে দিয়েছিল, এবং এখনও আরজি করের মেয়েটির ক্ষেত্রে প্রথমেই আত্মহত্যার তত্ত্বকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেকেন্ডলি আপনারা দেখুন, সেটা হচ্ছে যে একটা মেডিকেল কলেজের ছাত্রী, সেই মেডিকেল কলেজেতে তার মৃত্যু হয়েছে, তার আগে ধর্ষিতা তিনি হয়েছেন। তার এমন অবস্থা, পেলভিক বোন ভেঙে গেছে, তার চোখ থেকে রক্ত পড়ছে, তার গোড়ালির হাড় ভাঙা, তার পেটেতে ক্ষতচিহ্ন, তার যৌনাঙ্গে ক্ষতচিহ্ন। 30 মিনিটের মধ্যে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ারকে, এই 4 দিন কেটে যাওয়ার পরেও পুলিশের ইন্টেলিজেন্স, কলকাতা পুলিশ একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরতে পেরেছে। কিছু জনের উপরে আশঙ্কা তারা করছে। সব মিডিয়াতে বহু ধরনের চ্যাট লিকড হয়ে গেছে, কিন্তু তারা এখনও পর্যন্ত কাউকে ধরে উঠতে পারেনি। কেন ধরে উঠতে পারেনি? এটা যাদবপুরের ক্ষেত্রেও সিমিলার। তার কারণটা হচ্ছে যে আসলে যাদবপুরের যারা মাথা ছিল তাদেরকে কিন্তু পুলিশ ধরে ওঠেনি। তার কারণটা হচ্ছে এই কানেকশান। এই কানেকশান উপরতলার সাথে এদের কানেকশানের কারণেই কিন্তু মেডিকেল কলেজে, সেখানে তিনি আদৌ সুবিচার পাবেন কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যেখানে কলেজের প্রিন্সিপাল প্রথমেই বলে দিচ্ছে যে একা কেন এই ছাত্রীটি সেমিনার রুমেতে বিশ্রাম করতে গিয়েছিল। এটা সকলেই জানে যারা ডাক্তারি পেশার সাথে যুক্ত, যারা পিজিটি, যারা ইন্টার্ন, তাদের একটানা 36 ঘন্টা, 48 ঘন্টা, কখনো 3 দিন ব্যাপী হয়তো ডিউটি চলে, কখনো কখনো
এই যে ডিউটি চলে সেক্ষেত্রে বিশ্রামের কোনো জায়গা থাকে না, বিশ্রামের জন্য কোনো ধরনের আলাদা কক্ষ নেই, আলাদা খাওয়া দাওয়ার জন্য সময় তাদের থাকে না। ফলত সেই মেয়েটি হয়তো পড়বার জন্য, হয়তো ঘুমানোর জন্য এই সেমিনার কক্ষে গিয়েছিল। প্রথমেই প্রিন্সিপাল এই যে এক ধরনের ব্লেম করে দিল যে মেয়েদের আসলে চরিত্রে কোনো দোষ আছে কিনা, মেয়েটি কেন একা একা সেদিনকে সেমিনার কক্ষে বিশ্রাম করতে গিয়েছিল। সমাজ মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে কেউ কেউ এইরকম ধরনের কথাবার্তা তুলছে যে কতই তো ডাক্তারি ছাত্রীরা এখানে পড়াশোনা করে বা ডাক্তারি করে, এই ছাত্রীটির সাথেই কেন হলো, অর্থাৎ ছাত্রীটিরই বোধহয় চরিত্রে দোষ আছে। দ্বিতীয় ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে দেখা যাবে যে প্রথমেই পোস্টমর্টেমের জন্য প্রচণ্ড তড়িঘড়ি করে পোস্টমর্টেম, যেখানে একটি ছাত্রীর এরকম ধরনের ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে, পোস্টমর্টেম করা হচ্ছে সেই মেডিকেল কলেজেই। অর্থাৎ যদি সেই মেডিকেল কলেজের কোনো ধরনের উপরতলার সাথে কানেকশান থাকা লোকেরা যদি এটার সাথে যুক্ত থাকে, তাহলে সেই মেডিকেল কলেজের ডাক্তাররা কী ধরনের ময়নাতদন্তের রিপোর্ট দেবে সেটা আমরা সকলেই জানি। যে সেই মেডিকেল কলেজে অন্ততপক্ষে ময়নাতদন্ত করতে নেই, অন্য কোনো মেডিকেল কলেজে ময়নাতদন্ত করা যেত, যারা আপাতভাবে নিরপেক্ষভাবে এই ময়নাতদন্ত করতো, কিন্তু তড়িঘড়ি তার ময়নাতদন্ত করা হয়েছে সেই মেডিকেল কলেজে, যেখানে বারবার আঙুল উঠছে যে প্রিন্সিপাল ওখানে প্রচণ্ড ক্ষমতাশালী, তার উপর মহলে কানেকশন রয়েছে, তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, তার বিরুদ্ধে কথা বললে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়, সেখানে পাশ করতে গেলে লোকেদেরকে কোর্টেতে কেস করতে হয়, এরকম ধরনের যে অবস্থা, সেখানে সেই মেডিকেল কলেজেতেই কিন্তু আবার ময়নাতদন্ত করা হয়েছে। আবারও আপনাদের মনে করিয়ে দিই যে যাদবপুরের ক্ষেত্রেও কিন্তু সুবিচারের জন্য যে ছাত্ররা মুভমেন্ট করছিল, যে ছাত্রীরা আন্দোলন করছিল, তাদেরকে ইন্টারনাল যে তদন্ত কমিটি, যাতে যাদবপুরের বহু প্রফেসর রয়েছে, তারা ক্যাটাগরিক্যালি কিছু নাম পাবলিশ করেছিল, তারা কর্তৃপক্ষের কাছে সেই নাম দিয়েছে, কিন্তু 1 বছর টানা হয়ে গেছে, এখনও পর্যন্ত তাদের কোনো শাস্তি হয়নি, সুবিচার হয়নি। ফলে এক্ষেত্রেও একটা বড় প্রশ্ন উঠছে যে ধর্ষণ করে খুন করার পরে অথবা খুন করে ধর্ষণ করার পরে এরকম ধরনের নারকীয় জঘন্য মেডিকেল কলেজের মধ্যে ডিউটিরত একজন ডাক্তারকে যারা এই ঘটনাটা ঘটাতে পারে, তাহলে মোটেই এই ঘটনাটা একজন ঘটায়নি। একজন মানুষের 30 মিনিটের মধ্যে এই রকম ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। একজনের পেলভিক বোন ভেঙে দেওয়া, তার গলাতে এমন ধরনের চাপ দেওয়া যেখান থেকে চোখ থেকে রক্ত পড়তে পারে, তার যৌনাঙ্গে ক্ষত, তাকে ধর্ষণ করা হয়েছে, তার পেটেতে ক্ষতচিহ্ন, তার গোড়ালি হাড় ভেঙে গেছে, এইটা একজনের পক্ষে সম্ভব নয়। ফলত কিছু কিছু এটা শোনা যাচ্ছে যে বেশ কিছু জুনিয়র ডাক্তার এটার সাথে যুক্ত ছিল, কিন্তু সেটা এখনও পর্যন্ত পুলিশ খোলসা করেনি এবং পুলিশ তাদেরকে ধরতে পারেনি। এবং এটাতে প্রথমেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যদি তারা অন্য কোনো ধরনের পরিবার, যদি অন্য কোনো ধরনের এজেন্সি দিয়ে বিচার করাতে চায়, তা তিনি করতে রাজি রয়েছেন। সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। কিন্তু মুখ্যমন্ত্রী এর আগের বছরও যাদবপুরের ক্ষেত্রেও নিহতর যে পরিবার, যে র্যাগিংয়ের জন্য নিহত হয়েছিল, তার যে পরিবার, তাকে ফোন করেই আশ্বাস দিয়েছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে তার সুবিচার হবে। ফাস্ট ট্র্যাক কোর্টের যদি এরকম অবস্থা হয় যে 1 বছর হয়ে গেছে দোষীরা শাস্তি পাচ্ছে না, যাদবপুরেতে তারা ঘুরে বেড়াচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও এটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠছে যে কলকাতা শহর আমরা মনে করি যে কলকাতা মেয়েদের জন্য অনেক বেশি নিরাপদ, সেখানে আদৌ এই ঘটনার পরেও যখন এই বিষয়টা 2 সপ্তাহ বাদে, 1 মাস বাদে যখন ধামাচাপা পড়ে যাবে, যখন মিডিয়া থেকে সরে যাবে, তখন আদৌ এই মেয়েটির পরিবার সুবিচার পাবে কিনা। অলরেডি এরকম কিছু খবরও ঘুরছে, সেটা হচ্ছে পুলিশের তরফ থেকে অথবা কোনো একটি সূত্র থেকে এই মেয়েটির পরিবারকে টাকা অফার করা হয়েছে। আমি জানি না টাকা অফার করা হয়েছে কিনা, কি করা হয়েছে, কিন্তু আমার একটাই আস্থা, যারা আজকে প্রচুর প্রচুর মেডিকেল ছাত্রছাত্রী তাদের দিদির জন্য, পিজিটি দিদির জন্য, তারা যারা মেডিকেল কলেজেতে আন্দোলন করছে, তারা যারা মেডিকেল কলেজেতে বসে রয়েছে, কেননা এটা ডাক্তারদের সাথে একটা ঘটনা এক্সেপশনাল ঘটনা নয়। হয় ডাক্তারদেরকে মারধর করা হচ্ছে, অথবা ডাক্তারদেরকে গালিগালাজ করা হচ্ছে, অথবা ডাক্তারদেরকে মেরে ফেলা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। এই ঘটনা আরজি করে ঘটেছে কিছুদিন আগে, 1-1.5 বছর 2 বছর আগে এনআরএসে একটা ঘটনাতে সারা কলকাতা স্তম্ভিত হয়ে গিয়েছিল যে কিভাবে একজন জুনিয়র ডাক্তারের, তিনি ইন্টার্ন ছিলেন না পিজিটি ছিলেন আমি জানি না, কিন্তু একজন জুনিয়র ডাক্তারের মাথা প্রায় ফাটিয়ে দেওয়া হয়েছিল। সেই ডাক্তার প্রায় এই নিয়ে লড়াই করছিলেন যে তার প্রাণ আদৌ বেঁচে ফিরবে কিনা, মাথাতে এত বড় ইনজুরি হয়েছিল। ফলত ডাক্তারদেরকে এইটা বারে বারে ফেস করতে হচ্ছে। ফলে এক্ষেত্রেও
এই ফাস্ট ট্র্যাক কোর্ট, এই সুবিচার এবং বিচার দেওয়ার যে বাণী, সেটা আদৌ সত্যিকারের ফলপ্রসূ হবে কিনা তা নির্ভর করছে যে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা, বিশেষ করে তরুণ তরুণীরা যে চাপ সৃষ্টি করছেন, সেই চাপ কত দূর পর্যন্ত চাপ দেওয়া যাবে, প্রিন্সিপালকে রেজিগনেশন করানো যাবে কিনা, সেখানে দোষীদেরকে শাস্তি দেওয়া যাবে কিনা, এবং কোনো ধরনের স্ট্রাকচারাল পরিবর্তন করা যাবে কিনা, এটা একটা বড় প্রশ্নের মুখে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যদি ধরেও নিই যে এই ক্ষেত্রে যে আরজিকর মেডিকেল কলেজের যে পিজিটি মহিলা ডাক্তার, তিনি খুন হয়েছেন, ধর্ষণ করা হয়েছে তাকে, তার শরীরের নানান দিকে ক্ষতচিহ্ন রয়েছে, তার সুবিচারের জন্য প্রিন্সিপালকে রেজিগনেশন করানো হলো, তার সুবিচারের জন্য আরও 3 জনকে ধরা হলো বা 4 জনকে ধরা হলো যারা এটার সাথে কালপ্রিট, তাহলেও কি আদৌ এই মেয়েটি সুবিচার পাবে? আমাদের বাংলার যে মেয়েরা সারা রাত্রেই ধরে বিভিন্ন ধরনের এমার্জেন্সি সার্ভিস দেন, তার সাথে নার্সরা জড়িত, তার সাথে ডাক্তাররা জড়িত, তার সাথে বিভিন্ন কল সেন্টারের মহিলারা জড়িত, এখানে নিউ টাউন, রাজারহাট, সেক্টর 5-এ যে মহিলারা রাত্রেবেলাতে বিভিন্ন কর্পোরেট অফিসে কাজ করতে যান তারা জড়িত, যারা হোল নাইট ডিউটি করেন যে মহিলারা, তারা এই অসুরক্ষার মধ্যে আছেন, তাদের কি নিরাপত্তা আছে? তাদের কি নিরাপত্তা সুনিশ্চিত করবে সরকার? এই দাবি কি আমরা সাধারণ মানুষ, আমরা নাগরিক সমাজ কি এই দাবি তুলব না যে যেখানে যেখানে মেয়েরা এমার্জেন্সি সার্ভিস করেন, সেটা হতে পারেন কোনো একজন নার্স, হতে পারেন কোনো একজন ডাক্তার, হতে পারেন নিউ টাউন, রাজারহাট, সেক্টর 5-এ যে মহিলারা কর্মরতা অবস্থায় রয়েছেন, তাদের জন্য একটা বিশ্রাম কক্ষ, সুরক্ষিত বিশ্রাম কক্ষের ব্যবস্থা কেন সরকার দেবে না? এই দাবি কি আমরা তুলব না? আমরা কি এই দাবি তুলব না যে আমাদের কলকাতা শহরে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যক্তিগত যে পরিবহন ব্যবস্থা, সেটা হতে পারে উবার, সেটা হতে পারে কোনো ধরনের ট্যাক্সি, সেখানে মেয়েরা সুরক্ষাহীনতা বোধ করছে, কেননা সেখানে রাস্তার মধ্যে দিয়ে আসবার পথে কেউ গাড়ি থামিয়ে তাদেরকে নামিয়ে নিতে পারে, তাদের উপরে ছিনতাই হতে পারে, গাড়ির ড্রাইভার কখনো কিছু করতে পারেন। সব ড্রাইভার নিশ্চয়ই এটার জন্য দোষী নয়, কিন্তু 1জন 2জনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি, নিউজ মিডিয়াতে সেটা এসেছে। ফলে কেন সরকার গণপরিবহন ব্যবস্থা, দিল্লিতে যেখানে মেট্রো রাত্রিবেলা 1টা-1.5টা পর্যন্ত চলে, কেন সরকার চাপ দিয়ে মেট্রোকে কলকাতা শহরেতে 1টা-1.5টা পর্যন্ত চালাবে না, যেখানে কলকাতা শহরেতে বহু মহিলা রাত্রিবেলায় চাকরির সাথে যুক্ত? কেন সরকার নিজে থেকে বাস পরিষেবা দেবে না? যদি রাত্রেবেলায় মহিলাদের জন্য বাসের পরিষেবা করা যায়, সেখানে একসাথে 30 জন 40 জন মহিলা একই রুটেতে বাড়ি ফিরবেন, সেখানে তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটবার সম্ভাবনা অনেকটা কমে আসবে। তো প্রথমত কেন এই ধরনের বিশ্রাম কক্ষের ব্যবস্থা থাকবে না? কেন সেখানেতে আমাদের সরকার গণপরিবহন, রাত্রিবেলার কলকাতায় গণপরিবহনের ব্যবস্থা করবে না, যেখানে ট্রাম চলতে পারে, যেখানে বাস চলতে পারে, যেখানে মেট্রো চলতে পারে রাত্রিবেলা 1টা, 1.5টা, 2টো পর্যন্ত? অন্য শহরে যদি চলতে পারে, কেন কলকাতা শহরে চলবে না? এখানে যে বারে বারে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, প্রতি বছর একটা করে বড় বড় ঘটনা সামনে এসছে। যদি আমরা আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে কামদুনিতে কী ধরনের ঘটনা ঘটেছিল, আমরা যদি দেখি যে পার্ক স্ট্রিটে কী ধরনের ঘটনা ঘটেছিল, আমরা যদি দেখি রানাঘাটে, আমরা কি সকলে ভুলে গেছি যে রানাঘাটের প্রায় 90 বছরের যিনি নান ছিলেন, তার সাথে কী ধরনের ঘটনা ঘটেছিল? আমরা যদি সারা ভারতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আসিফার সাথে কী ধরনের ঘটনা ঘটেছিল, হাতরাসে কী ধরনের ঘটনা ঘটেছিল। এখানে একটি প্রবণতা দেখা যাচ্ছে, নির্ভয়ার ক্ষেত্রে কী ঘটনা ঘটেছিল, একটি প্রবণতা দেখা যাচ্ছে যে যাকে ধর্ষণ করা হচ্ছে তার জিভ ছিঁড়ে নেওয়া হচ্ছে, তার বক্ষ কেটে নেওয়া হচ্ছে, ব্রেস্ট কেটে নেওয়া হচ্ছে, তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে মার্ডার করে দেওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে যে 2010-এর পর থেকে, এই নির্ভয়া আন্দোলনের পর থেকে বিশেষ করে বহু জায়গায় মহিলা থানা তৈরি হয়েছে। মহিলারা তাদের ওয়ার্ক স্পেসেতে, বিভিন্ন ধরনের এডুকেশন স্পেসে আইসিসি গঠন করতে পেরেছেন, ইন্টারনাল কমপ্লেন কমিটি। ফলে যিনি ধর্ষণ করছেন, যিনি মোলেস্টেশন করছেন, তার একটা ভয় থাকছে যে তার নামে যদি ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন যায়, তার নামে যদি কোর্টেতে এই মহিলারা কমপ্লেন করেন, তার নামে যদি পুলিশ স্টেশনেতে মহিলারা কমপ্লেন করেন, তাহলে তার বেঁচে ফেরাটা মুশকিল হবে, তাকে জেল হাজতে থাকতে হবে, তাকে জেলের ঘানি টানতে হবে। ফলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রমাণ লোপাটের জন্য এই দেহগুলিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কারো জিভ ছিঁড়ে নেওয়া হচ্ছে, কারোর ব্রেস্ট কেটে নেওয়া হচ্ছে। এই নারকীয় ঘটনা আমরা সারা ভারতবর্ষ জুড়ে দেখতে পাচ্ছি।
ফলে এই ঘটনা কখনোই কমবে না যদি না আমরা একেবারে ছোট থেকে পুরুষ এবং মহিলা নির্বিশেষে যে পিতৃতন্ত্রের যে বুলি সেটাকে যদি না আমরা আটকাতে পারি। এই যে বিভিন্নভাবে স্লাট শেম করা হয় যে মহিলারা এই সময় বাইরে বেরোবে না, এই সময় এই ধরনের পোশাক পরবে, মহিলাদেরকে কেমন করে চুল কাটতে হবে। আচ্ছা আপনারা এটা বলুন, সেটা হচ্ছে যে একজন ডাক্তারি স্টাফ, একজন ডাক্তারি ছাত্রী, তিনি কোন পোশাক পরে সেখানে ডিউটি করছিলেন যার জন্য তাকে ধর্ষিতা হতে হলো? এই একটা পিজিটি স্টাফ যিনি ডাক্তার, তিনি তো সেখানে আরজি করেতে 36 ঘন্টা রুগী পরিষেবার জন্য ডিউটি করছিলেন। সেখানে কোন ধরনের পোশাক তিনি পরেছিলেন যার জন্য তাকে ধর্ষিতা হতে হলো? তার কেমন ধরনের চুল কাটা ছিল তার জন্য তাকে ধর্ষিতা হতে হলো? তার কেমন ধরনের চরিত্র ছিল যে তাকে তার জন্য ধর্ষিতা হতে হলো? এই যে প্রশ্নগুলো সারা সমাজ জুড়ে চলে, বিভিন্ন জায়গা থেকে চলে, এই প্রশ্নগুলো এবার বন্ধ হোক। একদম স্কুল স্তর থেকে জেন্ডার ইকুয়ালিটির পাঠ্যক্রম রাজ্য সরকার চালু করুক। একদম স্কুল স্তর থেকে, যেখানে কর্পোরেট সেক্টর, মেডিকেল সেক্টর, যেখানে মহিলারা কর্মরত আছেন সেখানে মহিলাদের জন্য ক্রেসের ব্যবস্থা করা হোক। যাদের ছোট বাচ্চা রয়েছে, যাদের শিশু আছে, তারা অনেক সময় এই ওয়ার্কস্পেসে যেতে পারেন না। এই যে প্রতিবন্ধকতা, একসাথে যদি এইগুলির দাবি না ওঠে যে মহিলাদের জন্য ক্রেসের ব্যবস্থা করা হোক, যাদের শিশু রয়েছে, যাদের বাচ্চা হয়েছে তাদের জন্য ক্রেসের ব্যবস্থা করা হোক, যাতে তিনি চাকরি করতে করতে তার বাচ্চাকে সেই জায়গারই, সেই ওয়ার্কস্পেসেরই ক্রেসেতে রাখতে পারেন। তার ওয়ার্কস্পেসের পাশেই যাতে ক্রেসের ব্যবস্থা করা হয়, তার ওয়ার্কস্পেসের পাশে যাতে তার জন্য সুরক্ষিত বিশ্রাম কক্ষের ব্যবস্থা করা হয়, গণপরিবহনের ব্যবস্থা করা হয়, এবং সিলেবাসে রাজ্য স্তর থেকে, রাজ্য সরকার যদি এটা করে যে প্রতিটি পাঠ্যক্রমে স্কুল স্তর থেকে কলেজ স্তরে জেন্ডার ইকুয়ালিটির পাঠ যাতে দেওয়া হয়, যে মহিলাদেরকে অপর হিসেবে দেখবার যে পাঠ, এইটা যদি না দেওয়া হয় তাহলে বোধহয় এই ধরনের জায়গা থেকে আমরা মুক্ত হব। অনেক অনেক সালাম তাদেরকে যারা এই আরজি করের ঘটনাতে পথে নেমে এসছেন, সেই ডাক্তাররা, সেই ছাত্রছাত্রীরা, তরুণ সমাজ আমাদেরকে পথ দেখাচ্ছে যারা এখন কলেজে পড়ে, তাদের উপর ভর করেই অন্যরাও এই আন্দোলনেতে সামিল হচ্ছেন। ফলে তাদেরকে লাখো লাখো সালাম যে এই আন্দোলন তোমাদেরকে জিতে ফিরে আসতে হবে। কিন্তু এই আন্দোলন কেবলমাত্র এই বিচারের দাবি এবং কিছু জনের শাস্তি হলো এবং একজন প্রিন্সিপালকে রেজিগনেশন দিতে হলো, তাই দিয়ে এই আন্দোলন যেন না থেমে থাকে, এই আন্দোলন যেন আরও বৃহত্তর রূপ নেয়, যেন একটা স্ট্রাকচারাল পরিবর্তনের দিকে আমরা যেতে পারি। ধন্যবাদ।